আলট্রাভায়োলেট রে এবং এক্স রে, মানে আলট্রাভায়োলেট রে এবং এক্স রে যখন আমাদের বডি অ্যাবজর্পশন করবে তখন আমাদের বডি ফ্রি রেডিক্যাল ক্রিয়েট করবে, ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এখানে আপনাদের অপশনে দেখবেন যে দেওয়া থাকবে যে সানরে, সানরেতে তো আপনার ই থাকবে না, এই কি যেন বলে, এই অ্যাবজর্পশন অফ রেডিয়েন্ট এনার্জি হবে না। তারপর আপনাদের 3 নম্বরে দেওয়া আছে র্যাপিড ব্রাস্ট অফ রিডিউসড অক্সিজেন স্পিসিস ডিউরিং ইনফ্লামেশন। ইনফ্লামেশনের সময় যখন ফ্যাগোসাইটোসিস হয়, আমরা জানি ফ্যাগোসাইটোসিসের কয়েকটা পার্ট আছে, অক্সিজেন ডিপেন্ডেন্ট ফ্যাগোসাইটোসিস, অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট ফ্যাগোসাইটোসিস। এই যে অক্সিজেন ডিপেন্ডেন্ট ফ্যাগোসাইটোসিস আছে সেখানে আমরা একটা এনজাইম আছে নিউট্রোফিল, একটা এনজাইম ক্রিয়েট করে, একটা এনজাইম আপনার সিক্রেট করে, সেটার নাম আছে মাইলোপারঅক্সিডেস। এই মাইলোপারঅক্সিডেস এনজাইমের মাধ্যমে যে ফ্যাগোসাইটোসিস হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে ফ্রি রেডিক্যাল আপনার রিলিজ হয়। তো এটাও এমসিকিউ হিসেবে আসতে পারে, ডিউরিং ইনফ্লামেশন দেওয়া আসতে পারে, ডিউরিং ফ্যাগোসাইটোসিস দেওয়া আসতে পারে। তারপর আপনারা দেখেন 4 নম্বরে দেওয়া আছে আপনার এনজাইমেটিক মেটাবলিজম অফ এক্সোজেনাস কেমিক্যাল অর ড্রাগ। এনজাইমেট এখানে আপনারা রেখে রাখেন যে কার্বন ট্রাইক্লোরাইড CCl3, এই যে দেখেন এখানে কার্বন টেট্রাক্লোরাইড থেকে কার্বন যে ট্রাইক্লোরাইড হচ্ছে, এই কার্বন ট্রাইক্লোরাইড যেটা এটা একটা ফ্রি রেডিক্যাল, এটা এই তার মানে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড যখন আপনার এনজাইমেটিক ডাইজেশন হচ্ছে তখন ফ্রি রেডিক্যাল ক্রিয়েট হয়। তারপর আছে ট্রানজিশন মেটালস সাচ এস আয়রন কপার। আপনারা কেমিস্ট্রিতে পড়ে আসছেন যে আন্ত অবস্থানান্তর যে মৌলগুলো আছে, ট্রানজিশন যে মেটালগুলো আছে, আয়রন কপার, নিকেল কপার, নিকেল জিঙ্ক, তারপর আপনার স্ক্যান্ডিনাম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, এরা যা আছে এরা সব আছে ট্রানজিশন মেটাল। এরা যখন একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যাবে, যেমন Fe3+ থেকে Fe2+ যাচ্ছে ফেন্টন রিঅ্যাকশনের মাধ্যমে, যখন একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যাবে তখন হচ্ছে এরকম আপনার ফ্রি রেডিক্যাল ক্রিয়েট হয়, ফ্রি রেডিক্যাল জেনারেশন হয়। তারপরে আপনার 6 নং দেওয়া আছে আপনার নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড নিজে একটা ফ্রি রেডিক্যাল। সাথে আছে রিপারফিউশন ইনজুরি। আমরা একদম প্রথমে কিন্তু পড়ে আসছি ইসকেমিয়া রিপারফিউশন ইনজুরি। ইসকেমিয়া রিপারফিউশন ইনজুরিতে যখন আবার নতুন করে ব্লাড ফ্লোটা আসে তখন কিন্তু আমাদের এই ফ্রি রেডিক্যাল ক্রিয়েট হয়, এটা প্রথমে আমরা পড়ে আসছি। তারপরে আছে 8-এ আছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস একটা ইনফ্লামেশনের একটা পার্ট, একটু আগে আমরা বলে আসতাম মাইলোপারঅক্সিডেস ডিপেন্ডেন্ট যে আপনার ফ্যাগোসাইটোসিসটা হচ্ছে সেখানে আপনার ফ্রি রেডিক্যাল জেনারেট হয়। তারপর হচ্ছে হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস যখন হয় H2 ভেঙে যখন OH এবং H+ ক্রিয়েট হয় তখন আপনার ফ্রি রেডিক্যাল জেনারেট হয়। তাহলে সোর্স অর কজ অফ জেনারেশন অফ ফ্রি রেডিক্যাল এটা কিন্তু আপনাদের জন্য ইনফিনিটি স্টার। তারপর নাইস ট্রু যেটা এখানে এটা একবার আপনারা রিডিং দিয়ে ফেলবেন। এখন আসি টাইপ অফ ফ্রি রেডিক্যাল। দেখেন ফ্রি রেডিক্যালকে আমরা ব্রড টার্মে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার অক্সিজেন সেন্টার্ড, একটা আছে নাইট্রোজেন সেন্টার্ড, একটা কার্বন সেন্টার্ড। অক্সিজেন সেন্টার্ড যেটা সেখানে সুপার অক্সাইড আছে, হাইড্রোজেন পারঅক্সাইড আছে, হাইড্রক্সিল আয়ন আছে। যেটা নাইট্রোজেন সেন্টার্ড সেখানে আছে নাইট্রিক অক্সাইড। যেটা কার্বন সেন্টার্ড একটু আগে পড়ে আসছি আমরা কার্বন ট্রাইক্লোরাইড। তো এখান থেকে আপনাদের এমসিকিউ আসতে পারে, এটা ইনফিনিটি স্টার। এখন আসি আমরা ইফেক্টস অফ ফ্রি রেডিক্যাল। দেখেন ফ্রি রেডিক্যালে যে জেনারেশন হচ্ছে, এই ফ্রি রেডিক্যাল কীভাবে আমাদের সেল ইনজুরি করছে, কীভাবে আমাদের সেলটাকে ডিস্ট্রয় করতেছে। ফ্রি রেডিক্যাল ইউজুয়ালি 3টা জায়গায় ফাংশন করে। প্রথমে হচ্ছে আপনার সেল মেমব্রেন। আমাদের যে সেল মেমব্রেনগুলো আছে বা সেলের ভেতরে যে অর্গানেলিগুলো আছে, সে অর্গানেলিতেও কিছু কিছু অর্গানেলি আছে আমাদের মেমব্রেনাস অর্গানেলি। সো এই মেমব্রেনাস অর্গানেলি এবং আমাদের যে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন আছে, এখানে যে ফসফোলিপিডগুলো আছে, এই ফসফোলিপিডের লিপিড পারঅক্সিডেশন করে ফেলে। এখন ফসফোলিপিডের যদি লিপিড পারঅক্সিডেশন করে ফেলে তাহলে সেল মেমব্রেনটা কি ডিস্ট্রয় হয়ে যাবে। এভাবে সে সেল ইনজুরি করতেছে, এটা প্রথম মেকানিজম। এটা প্রথম মেকানিজম। দ্বিতীয় মেকানিজম হচ্ছে অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন। এগুলো আপনাদের শিটের 37 নং পেজে দেখবেন দেওয়া আছে। ইফেক্ট নিচের দিকে ইফেক্টস অফ ফ্রি রেডিক্যাল, প্রথমে যে লিপিড পারঅক্সিডেশন অফ মেমব্রেন, দ্বিতীয় হচ্ছে আপনার অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন। অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন কি? ফ্রি রেডিক্যালগুলো ইন প্রেজেন্স অফ অক্সিজেন আমাদের যে সাইটোস্কেলেটনগুলো আছে, আমাদের সাইটোস্কেলেটনগুলোকে ব্রেকডাউন করে ফেলে, সাইটোস্কেলেটনগুলোকে আপনার ড্যামেজ করে ফেলে। তো এইভাবে সে প্রোটিনের মডিফিকেশন করে, এভাবে সে সেল ইনজুরি করে। তারপর আপনার 3 নং দেওয়া আছে, আপনারা দেখেন লেশনস অফ ডিএনএ। আমাদের সেলের ভেতরে 2টা জায়গায় ডিএনএ থাকে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, একটা হচ্ছে নিউক্লিয়াসের ডিএনএ। তো নিউক্লিয়াসের ডিএনএকে সে ড্যামেজ করে ফেলে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএকেও সে ড্যামেজ করে ফেলে। এভাবে সে সেলকে ইরিভার্সিবল সেল ইনজুরি করে ফেলে এভাবে সে। তাহলে লিপিড পারঅক্সিডেশন অফ মেমব্রেন
অক্সিডেটিভ মডিফিকেশন অফ প্রোটিন এবং লেশনস ইন ডিএনএ। এই তিনটা হচ্ছে বেসিক মেকানিজম অফ ফ্রি রেডিক্যাল। এখন আমরা পড়বো ফ্রি রেডিক্যালগুলো কীভাবে হচ্ছে আপনার টার্মিনেশন হয়, মানে ফ্রি রেডিক্যালগুলো কীভাবে হচ্ছে আপনার ফ্রি রেডিক্যাল এতক্ষণ তো ফ্রি রেডিক্যাল জেনারেশন কীভাবে হয় সেটা আমরা পড়ে ফেললাম। এখন ফ্রি রেডিক্যাল যদি সারাক্ষণ সারা জীবন জেনারেশনে হয় তাহলে তো একটা বডির পুরো সেলগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, সেটা তো একটা টাইমে টার্মিনেশন হতে হবে। তো টার্মিনেশন কীভাবে হয় দেখেন, এটা আপনাদের এই 37 নং পেজে মাঝামাঝিতে দেখবেন একটা চিত্র দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে। এখানে দেখেন দেওয়া আছে আপনার যখন রেডিয়েশন হয় তখন ফ্রি রেডিক্যাল জেনারেশন হয়, টক্সিনের জন্য ফ্রি রেডিক্যাল জেনারেশন হয়, রিপারফিউশন ইনজুরির জন্য ফ্রি রেডিক্যাল জেনারেশন হয়, আরও অনেক কজ আমরা একটু আগে পড়ে আসছি ফ্রি রেডিক্যাল কীভাবে জেনারেশন হয়। তো ফ্রি রেডিক্যাল যখন জেনারেশন হয়, এই যে দেখেন এটা হচ্ছে সুপার অক্সাইড, সেটাও দেওয়া আছে, এখানেও দেখা যাচ্ছে এটা হচ্ছে সুপার অক্সাইড। এখন সুপার অক্সাইড একটু আগে পড়ে আসছে, এটা একটা ফ্রি রেডিক্যাল। এখন এই ফ্রি রেডিক্যাল কীভাবে টার্মিনেশন হয় দেখেন, সুপার অক্সাইড ডিসমিউটেস নামক একটা এনজাইম আছে, সুপার অক্সাইড ডিসমিউটেস। এই সুপার অক্সাইড ডিসমিউটেসটা এই সুপার অক্সাইড যে ফ্রি রেডিক্যালটা সেটাকে ব্রেকডাউন করে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে, এটাকে ব্রেকডাউন করে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে। তার মানে কি সুপার অক্সাইড ডিসমিউটেস এটা একটা ফ্রি রেডিক্যাল টার্মিনেটিং একটা এনজাইম। তারপর এই যে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড এটাও একটা ফ্রি রেডিক্যাল। এখন হাইড্রোজেন যে পারঅক্সাইড এটাও তো একটা ফ্রি রেডিক্যাল, এটা টার্মিনেশন হয় কিভাবে? এটা টার্মিনেশন হয় আমাদের ক্যাটালেস এনজাইম এবং গ্লুটাথিওন পারঅক্সিডেস, দুইটা এনজাইম আছে ক্যাটালেস এবং গ্লুটাথিওন পারঅক্সিডেস। এই দুইটা এনজাইমের মাধ্যমে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড ব্রেকডাউন হয়। হাইড্রোজেন পারঅক্সাইড ব্রেকডাউন হয়ে তৈরি হয় আমাদের H2O ওয়াটার। হাইড্রোজেন পারঅক্সাইড, গ্লুটাথিওন পারঅক্সিডেস এবং ক্যাটালেসের মাধ্যমে ডিস্ট্রয় বা ব্রেকডাউন হয়ে সেটা ওয়াটারে কনভার্ট হয়ে যায়। তাহলে এটা একটা টার্মিনেশন হচ্ছে। তাহলে তিনটা এনজাইম আমরা পাইলাম, সুপার অক্সাইড ডিসমিউটেস, ক্যাটালেস এবং গ্লুটাথিওন পারঅক্সিডেস। এখন হাইড্রক্সিল আয়ন এটাও তো একটা ফ্রি রেডিক্যাল। এখন হাইড্রক্সিল আয়ন কিভাবে আপনার টার্মিনেট হয়? হাইড্রক্সিল আয়ন এটা টার্মিনেট হয় আমাদের এই গ্লুটাথিওন পারঅক্সিডেস এনজাইমের মাধ্যমে। গ্লুটাথিওন পারঅক্সিডেস এনজাইমের মাধ্যমে হাইড্রোজেন পারঅক্সাইড এটা হচ্ছে আপনার H2, দ্যাট মিনস ওয়াটারে কনভার্ট হয়ে যায়, এভাবে সে টার্মিনেশন হয়। তাহলে আমরা তিনটা এনজাইমের নাম পড়ে ফেললাম, ক্যাটালেস, গ্লুটাথিওন পারঅক্সিডেস এবং আপনার সুপার অক্সাইড ডিসমিউটেস, এই তিনটা আপনার ফ্রি রেডিক্যাল টার্মিনেটিং এনজাইম। আরেকটা আছে আপনাদের সেটাও দেওয়া আছে, এটা আপনাদের আরেকটা মনে রাখবেন পারঅক্সিরিডক্সিন, আরেকটা আছে পারঅক্সিরিডক্সিন। তাহলে এই মোট আপনার চারটা এনজাইম পাইলাম আমরা যেগুলো ফ্রি রেডিক্যাল টার্মিনেট করতেছে। এই যে দেখেন এখানে প্যাথোলজিক ইফেক্ট, আপনাদের শীটে 30 নং পেজে দেখবেন যে চিত্রটা দেওয়া আছে তার পাশে প্যাথোলজিক ইফেক্ট, কীভাবে লিপিড পারঅক্সিডেশন করে মেমব্রেন ড্যামেজ করতেছে, প্রোটিন মডিফিকেশন করে প্রোটিনটাকে মিসফোল্ডিং করে ব্রেকডাউন করে ফেলতেছে এবং ডিএনএকে ড্যামেজ করে ফেলতেছে। এখন ফ্রি রেডিক্যাল তো টার্মিনেশন হওয়ার জন্য যে এনজাইম, শুধু এনজাইমই শুধু ফ্রি রেডিক্যাল টার্মিনেশন করে না, আরও অনেকভাবে ফ্রি রেডিক্যাল টার্মিনেশন হতে পারে। ফ্রি রেডিক্যাল এমনিতে বডিতে নতুন একবার জেনারেশন হয়, একবার হচ্ছে স্পন্টেনিয়াস ডিকে হয়ে যায়, স্পন্টেনিয়াস ডিকে, দ্যাট মিনস স্পন্টেনিয়াস এটা ব্রেকডাউন হয়ে যায়, এটা একটা কজ অফ ফ্রি রেডিক্যাল টার্মিনেশন। দেন আছে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলো ফ্রি রেডিক্যাল টার্মিনেশন করে। আমরা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিনের নাম জানি, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। তো ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই এই তিনটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, এরা হচ্ছে আপনার ফ্রি রেডিক্যালগুলোকে টার্মিনেট করতে পারে। তো ভিটামিন এর স্পেসিফিক একটা ফর্ম আছে যেটা বিটা ক্যারোটিন, এটাই শুধুমাত্র অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এটাই শুধুমাত্র ফ্রি রেডিক্যালকে ব্রেকডাউন করতে পারে। বাকি যে তিনটা ফর্ম আছে আমাদের ভিটামিন এর, রেটিনাল এবং রেটিনোয়িক অ্যাসিড, এরা কিন্তু ফ্রি রেডিক্যালকে টার্মিনেশন করতে পারে না এবং এরা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ফাংশন করতে পারে না এরা। তাহলে যদি ভিটামিন এ অপশনে থাকে ট্রু দিবেন, বিটা ক্যারোটিন থাকলে ট্রু দিবেন, রেটিনোয়িক অ্যাসিড এবং রেটিনাল এরা থাকলে ফলস দিবেন। ভিটামিন ই থাকলে ট্রু দিবেন, ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ই যেটা টোকোফেরল, আলফা টোকোফেরল এভাবে অপশনে থাকতে পারে, কেমিক্যাল নাম হিসেবেও থাকতে পারে, সেটাও আপনারা ট্রু দিবেন। তাছাড়া এই তিনটা ভিটামিন বাদেও আরও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেমন গ্লুটাথিওন এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, সিস্টেইন এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে গ্লুটাথিওন, সিস্টেইন এরাও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ফ্রি রেডিক্যাল টার্মিনেট করে। দেন কিছু স্টোরেজ এবং ট্রান্সপোর্ট প্রোটিন আছে। আমরা কিন্তু একটু আগেই পড়ে আসছি যে আমাদের যে ট্রানজিশনাল যে মেটালগুলো আছে আমাদের আয়রন, কপার, এরা কি ফ্রি রেডিক্যাল জেনারেশনে হেল্প করে। এখন যদি এই ট্রানজিশনাল মেটাল এরা যদি স্টোরেজ ফর্মে চলে যায়, দ্যাট মিনস এরা অ্যাক্টিভ না,
স্টোরেজ ফর্ম, দ্যাট মিনস আপনার ফেরিটিন, সেলুলোপ্লাজমিন, এরা কিন্তু আপনার স্টোরেজ ফর্ম। তো স্টোরেজ ফর্মে যদি এরা থাকে তাহলে কিন্তু আয়রন বলেন, কপার বলেন, এরা কিন্তু আর ফ্রি রেডিক্যাল জেনারেট করতে পারতেছে না, কারণ তারা স্টোর হয়ে গেছে। সো এই স্টোরেজ এবং ট্রান্সপোর্ট যে প্রোটিনগুলো আছে এরাও আপনার ফ্রি রেডিক্যাল টার্মিনেশনে হেল্প করে, যেমন সেলুলোপ্লাজমিন, ট্রান্সফেরিন, ফেরিটিন, ল্যাক্টোফেরিন, এরা সবাই আপনার ফ্রি রেডিক্যাল টার্মিনেশনে হেল্প করে। তারপর এনজাইম তো আমরা একটু আগে পড়ে আসছি, 4টা এনজাইম, ক্যাটালেস, সুপারঅক্সা ডিসমিউটেস, গ্লুটাথিওন পারঅক্সিডেস এবং আপনার পারঅক্সিরিডক্সিন। তো আপনারা পেজ নং 37 ইফেক্ট অফ ফ্রি রেডিক্যালকে আপনারা ইনফিনিটি স্টার দিবেন। দেন পেজ নং 38 দেখেন টার্মিনেশন অর ইনঅ্যাক্টিভেশন অফ ফ্রি রেডিক্যাল, এটাকে ইনফিনিটি স্টার দিবেন। পেজ নং 38 এক্সাম নিচে একটা বক্স আছে, প্রপার্টিস অফ প্রিন্সিপাল ফ্রি রেডিক্যালস ইনভলভড ইন সেল এনার্জি, এটাকে ইনফিনিটি স্টার দিবেন। এই যে আমরা ফ্রি রেডিক্যাল, এতগুলো ফ্রি রেডিক্যাল পড়লাম, এই ফ্রি রেডিক্যালের ভিতরে সবচেয়ে পটেন্ট যে ফ্রি রেডিক্যাল সেটা হচ্ছে আপনাদের হাইড্রক্সিল ওইস, এটা এসবি হিসেবে আসে। তো ওইস কীভাবে আপনার ডেস্ট্রয় হয় সেটাও এসবি হিসেবে আসে, গ্লুটাথিওন পারঅক্সিডেস। এবং ফ্রি রেডিক্যাল আপনার টার্মিনেশনের জন্য যে এনজাইমগুলো আমরা পড়লাম, এনজাইমগুলো স্টোরেজ থাকে কোথায় বা এনজাইমগুলো কোথায় থাকে সেগুলো আপনার এমসিকিউতে আসে। ইউজুয়ালি সাইটোসল, মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে আপনার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখবেন এটা আপনাদের আছে আপনাদের শীটের যে টার্মিনেশন অর ইনঅ্যাক্টিভেশন অফ ফ্রি রেডিক্যাল 38 নং পেজে, এখানে একদম 4 নম্বর অপশনে দেখবেন এনজাইমগুলো আছে। এই এনজাইমের এখানে ক্যাটালেস, সুপারঅক্সা ডিসমিউটেস এবং গ্লুটাথিওন পারঅক্সিডেসের দ্বিতীয় যেটা আছে সুপারঅক্সা ডিসমিউটেস, এখানে দেখবেন দেওয়া আছে, এটা থাকে মাইটোকন্ড্রিয়াতে থাকে, সাইটোসলে থাকে। এবং তার নিচে যে বক্সটা আছে প্রপার্টিস অফ প্রিন্সিপাল ফ্রি রেডিক্যালস ইনভলভড ইন সেল ইনজুরি, এখানে দেখেন একটা আছে সুপারঅক্সাইড, তারপরে আছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডের দ্বিতীয় বক্সে কনভার্সন টু H2 ওয়াটার অ্যান্ড O2 বাই ক্যাটালেস। ক্যাটালেস কোথায় থাকতেছে? পারঅক্সিজমে থাকতেছে। গ্লুটাথিওন পারঅক্সিডেস কোথায় থাকতেছে? সাইটোসলে থাকতেছে, মাইটোকন্ড্রিয়াতে থাকতেছে। তার মানে এই যে এনজাইমগুলো, ফ্রি রেডিক্যাল টার্মিনেটিং যে এনজাইমগুলো, সেগুলোর কোন কোন অর্গানিজমে থাকে বা কোথায় কোথায় এদের লোকেশন, সেগুলো এমসিকিউ হিসেবে আসতে পারে। এখন আমরা বলবো প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। আপনারা আপনাদের শীটের 48 নং পেজ বের করেন, এখানে দেখবেন দেওয়া আছে প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন মানে কি? প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন মানে ক্যালসিয়াম ডিপোজিশন হওয়া। এখন শুধু কি ক্যালসিয়াম ডিপোজিশন হয়? এখানে ক্যালসিয়াম ছাড়াও আরও কিছু সল্ট আছে, যেমন আপনার ম্যাগনেসিয়াম আছে, আয়রন আছে, সালফেট আছে, ফসফেট আছে, এরাও কিন্তু এখানে ডিপোজিশন হয়। তার মানে প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশনে যে শুধুমাত্র ক্যালসিয়ামই থাকবে এরকম কিন্তু না। এমসিকিউতে দিতে পারে যে অনলি ক্যালসিয়াম এখানে ডিপোজিশন হয়, তখন সেটাকে ফলস দিবেন। ক্যালসিয়াম ছাড়াও এই আয়রন, সালফেট, ফসফেট এগুলো কিন্তু এখানে ডিপোজিশন হয়। প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশনকে দুই ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে ডেস্ট্রপিক ক্যালসিফিকেশন, একটা হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। ডিস্ট্রপিক ক্যালসিফিকেশন কিন্তু আমরা অনেক আগেই পড়ে আসছি, এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস যেখানে পড়লাম সেখানে কিন্তু আমরা এই ডেস্ট্রপিক ক্যালসিফিকেশন পড়ে আসছি। ডেস্ট্রপিক ক্যালসিফিকেশন কোথায় হয়? ডেড সেলে হয় বা ডাইং সেলে হয়। যে সেলটা নেক্রোসড হয়ে গেছে, যে সেলটা একদম অ্যাপোপ্টোসিসে ডেস্ট্রয় হয়ে গেছে, সে সকল নেক্রোসিস এরিয়াতে গিয়ে আমাদের ডেস্ট্রপিক ক্যালসিফিকেশন হয়, বা যে কোনো ডেড টিস্যুতেই এই ডেস্ট্রপিক ক্যালসিফিকেশন হয়। দেখেন 49 নং পেজের একদম উপরে দেওয়া আছে ডিপোজিশন অকার্স লোকালি। প্রথমে আছে ইন নন ভায়াবল সেল বা ডাইং সেল, তারপরে দেওয়া আছে। এবং এই ডেস্ট্রপিক ক্যালসিফিকেশন এবং মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের মধ্যে আরেকটা পার্থক্য আছে। ডেস্ট্রপিক ক্যালসিফিকেশন যেমন ডাইং টিস্যুতে হচ্ছে বা ডেড টিস্যুতে হচ্ছে, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন যেমন লাইভ টিস্যুতে বা লিভিং টিস্যুতে হবে। ডেস্ট্রপিক ক্যালসিফিকেশনে দেখা যাবে এখানে শুধু ক্যালসিয়াম ডিপোজিশন হচ্ছে, কিন্তু আমাদের ব্লাডে, দ্যাট মিনস ইসিএফ এ এখানে কোনো ক্যালসিয়াম ইনক্রিজ হচ্ছে না, দ্যাট মিনস ইসিএফে বা ব্লাডে হাইপার ক্যালসিমিয়া হচ্ছে না। তো মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনে গিয়ে কি হয়? সেখানে ক্যালসিয়াম তো ডিপোজিশন হবে, সেখানে ব্লাডে হাইপার ক্যালসিমিয়া হবে। এটা একটা বেসিক ডিফারেন্স ইন বিটুইন ডিস্ট্রপিক ক্যালসিফিকেশন অ্যান্ড মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। তো ডিস্ট্রপিক ক্যালসিফিকেশন থেকে আর কি কি আপনারা পড়বেন, দেখেন এখানে আপনার পেজ নং 50, এখানে একদম উপরের দিকে সাইট অফ ডেস্ট্রপিক ক্যালসিফিকেশন আছে। এই ডেস্ট্রপিক ক্যালসিফিকেশনের যে সাইটগুলো আছে সেগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এখানে আসলে বোঝা তেমন কিছু নাই, শুধু এতটুকুই মনে রাখবেন
যেখানে ডেড টিস্যু আছে বা ডাইং টিস্যু আছে সেখানে ডেস্টপিক ক্যালসিফিকেশন হবে। তারপর আপনারা বাকি সবগুলো বুঝে বুঝে মুখস্থ করে ফেলবেন এখানে। এখন আমরা আসি 51 নং পেজে। এখানে আপনাদের মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন আছে। তো একটু আগে আমরা বলে আসলাম যে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনে ভাইটাল টিস্যুতে হবে, লিভিং টিস্যুতে হবে। এখানে আপনার ক্যালসিয়াম ডিপোজিশন হবে এবং আমাদের ইসিএফে আমাদের ব্লাডে হাইপার ক্যালসিমিয়া হবে। ইউজুয়ালি এই মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনে আমাদের হাইপার ক্যালসিমিয়ার জন্যই ক্যালসিয়ামটা ডিপোজিশন হচ্ছে। তা আমরা কিন্তু হাইপার ক্যালসিয়ামের অনেকগুলো কজ পড়ে আসছি। আপনারা এন্ডোক্রাইন ফিজিওলজিতে আপনারা এই হাইপার ক্যালসিয়ামের কিছু কজ পড়ে আসছেন, আবার আপনার যে বডি ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট সেখানেও হাইপার ক্যালসিয়ামের কিছু কজ পড়ে আসছেন। যেমন অনেক ক্যান্সার আছে, যেমন মেটাস্ট্যাটিক অনেক ক্যান্সার আছে, আপনার থাইরয়েড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, এখানে কিন্তু আপনার হাইপার ক্যালসিমিয়া হয়। এই সকল ক্যান্সারগুলোতে মেটাস্ট্যাটিক, এই সকল ক্যান্সারগুলোতে কিন্তু মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হবে। তাছাড়াও আপনার পড়ে আসছেন ভিটামিন ডি ইনটক্সিকেশন, থায়াজাইড, ডায়াবেটিক্স, দেন আপনার সার্কয়েডোসিস, এই সকল কন্ডিশনে হাইপার ক্যালসিমিয়া হয়। তো যে সকল কন্ডিশনে হাইপার ক্যালসিমিয়া হচ্ছে সেই সকল কন্ডিশনে ক্যালসিয়াম ডিপোজিশনও হবে। যেমন আপনার মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের 4 প্রিন্সিপাল গ্রুপ দেখবেন আপনাদের শীটে দেওয়া আছে 51 নং পেজের একদম উপরের দিকে কজেসের ভিতরে দেওয়া আছে যে 4 প্রিন্সিপাল গ্রুপ। একটা হচ্ছে ইনক্রিজড সিক্রেশন অফ প্যারাথাইরয়েড হরমোন। দেখেন প্যারাথাইরয়েড হরমোনের কাজই হচ্ছে আপনার ব্লাডে বেশি বেশি ক্যালসিয়াম অ্যাবজর্পশন করা ইন্টেস্টাইনে, এবং বেশি বেশি করে আপনার কিডনিতে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন করা এবং বোনস থেকে ক্যালসিয়াম মোবিলাইজেশন করে ব্লাডে নিয়ে আসা। তার মানে এখানে হাইপার ক্যালসিমিয়া হচ্ছে, হাইপার ক্যালসিমিয়া হলে সেখানে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হবে। তারপরে ডিস্ট্রাকশন অফ বোন টিস্যু। বোন টিস্যু যদি ডিস্ট্রাকশন হয়, যে কোনো কন্ডিশনেই বোন টিস্যু যদি ডিস্ট্রাকশন হয়, তার মানে বোনে আপনার অস্টিক্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি হচ্ছে, বোনস থেকে ক্যালসিয়াম ব্লাডে চলে আসতেছে, ইসিএফে চলে আসতেছে, হাইপার ক্যালসিমিয়া হচ্ছে, সেখানে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হচ্ছে। 3 নং দেওয়া আছে ভিটামিন ডি রিলেটেড ডিসঅর্ডার। একটু আগে আমি বলছি ভিটামিন ডি ইনটক্সিকেশন বলেন, হাইপার ভিটামিনোসিস বলেন ডি, এবং সার্কয়েডোসিস বলেন, বা আপনার উইলিয়ামস সিনড্রোম বলেন, এগুলো সবগুলোতেই ভিটামিন ডির অ্যাক্টিভিটি বেড়ে যায়। ভিটামিন ডির অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় তাহলে সেখানে কি হাইপার ক্যালসিমিয়া হবে। হাইপার ক্যালসিমিয়া হলে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হবে। রেনাল ফেইলার, লং টাইম ক্যালসিফাইলোসিস, ওয়ারফেরিন, এবং লেস কমন ইফেক্ট যেগুলো আছে আপনার অ্যালুমিনিয়াম ইনটক্সিকেশন, এগুলো সবগুলোর ক্ষেত্রে মিল্ক অ্যালকালাই সিনড্রোম, এগুলো সবগুলোর ক্ষেত্রে হাইপারক্যালসিমিয়া হয় এবং এখানে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হবে। তারপরে দেওয়া আছে আপনাদের দেখেন 51 নং পেজের মাঝামাঝিতে দেওয়া আছে সাইট। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের যে সাইটগুলো সেগুলো এখানে দেওয়া আছে। ইন্টারস্টিশিয়াল টিস্যু অফ গ্যাস্ট্রিক মিউকোজা, কিডনি, লাং, ব্লাড ভেসেলস, সিস্টেমিক আর্টারি, পালমোনারি ভেইন এবং কর্নিয়া, এগুলো সাইট। এখান থেকে আপনাদের এমসিকিউ আসে। তো মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন যে কজগুলো আছে, সাইটগুলো আছে, এগুলো আপনারা 3 স্টার দেন। ডিস্টপিক ক্যালসিফিকেশনের যে সাইটটা আছে এবং ডিস্টপিক ক্যালসিফিকেশনের যে সাইটগুলো আছে সেগুলো আপনারা 3 স্টার দেন। তারপরে 53 নং পেজে দেখবেন ব্রেন স্টর্মিং কিছু আপনার লাইন দেওয়া আছে, এগুলো আপনারা ইনফিনিটি স্টার। এই শীটে যত ব্রেন স্টর্মিং লাইন থাকবে, যত ব্রেন স্টর্মিং এর পেজ থাকবে, সবগুলো ইনফিনিটি স্টার, সবগুলো আপনারা পড়বেন এবং পড়ার পর দেখবেন সবগুলো আপনাদের আগে পড়ানো হয়েছে, মানে এই লেকচারের ভিতরে সবগুলা কভার হয়ে গেছে। এখন আপনারা 54 নং পেজ বের করেন, দেখেন এখানে আছে সেলুলার এইজিং, এটাকে 1 স্টার দিয়ে রাখেন। সেলুলার এইজিং 1 স্টার দিয়ে রাখেন এখানে। এবং সেলুলার এইজিংটা কি দেখেন, সেলুলার এইজিং কোনো কারণে যদি সেলের আপনার গ্রোথ সিগন্যাল বা কোনো কারণে সেলের রেপ্লিকেটিভ যে প্রপার্টি, রেপ্লিকেটিভ যে আপনার ক্যারেক্টারিস্টিক, সেটা যদি কোনো কারণে লস হয়ে যায়, বা হচ্ছে আপনার গ্রোথ যে সিগন্যাল সেটা যদি কোনো কারণে লস হয়ে যায়, তাহলে হচ্ছে আমাদের এই সেলুলার এজিং হয়। মনে করেন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার সেলের একটা রেপ্লিকেটিভ প্রপার্টি থাকে, তার সেলে মাইটোসিস সেল ডিভিশন হয়। বাট একটা মানুষের যখন 60 বছর বা 70 বছর হয়ে যায় তখন কিন্তু এই সেলের যে সেই রেপ্লিকেটিভ প্রপার্টি, সেই মাইটোটিক প্রপার্টিগুলো থাকে না, তখন সেখানে সেলুলার এজিং হয়। এখন সেলুলার এজিংয়ের কিছু বেসিক মেকানিজম আছে, 3টা লাইনে, শুধু 3টা মনে রাখবেন। দেখেন সেলুলার এজিং যখন ক্রনিক কার্সিনোজেন এক্সপোজার হবে, তখন সেখানে কি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস ক্রিয়েট হবে। আপনাদের শীট এটা 55 নং পেজে দেখবেন একদম উপরে সেলুলার এজিংয়ের একটা মেকানিজম আছে, তখন সেখানে কি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস হবে। এখন এই যে কার্সিনোজেন এক্সপোজার হচ্ছে বা যে কোনো কারণে একটা ক্রনিক একটা স্ট্রেস হচ্ছে আপনার সেলে, বা ক্রনিক স্টিমুলাই আসতেছে, তার জন্য কিন্তু আমাদের সেলের ডিএনএটা ড্যামেজ হয়। এখন সেলের ডিএনএ যদি ড্যামেজ হয়, তাহলে একটা টাইমে কি হবে, কি ওই সেলের ডিএনএটার মিউটেশন ঘটে যাবে। সেলের মিউটেশন যদি ঘটে তাহলে সেল এজিং হবে। প্রথম। দ্বিতীয় দেখেন সেলুলার সেনেসেন্স মানে কি, আমরা
আমরা যদি আপনারা দেখেন এখানে যদি একটা যদি ক্রোমোজোম আঁকায়, এখানে এটা ক্রোমোজোমের শর্ট আর্ম, এটা হচ্ছে ক্রোমোজোমের লং আর্ম, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো ক্রোমোজোমের একদম এন্ডে থাকে হচ্ছে আপনার এটা হচ্ছে টেলোমিয়ার। একটা সেল কন্টিনিউয়াস সেল ডিভিশন হতে 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 একটা টাইমে সেটা সেল ডিভিশন হতে পারে না, দ্যাট মিনস সেটার রেপ্লিকেশন হতে পারে না, সেটার মাইটোসিস হতে পারে না। এই যে দেখেন এই কেন হতে পারে না, কারণ সেল ডিভিশন যখন হয়, একবার সেল ডিভিশন হইলে এই যে টেলোমিয়ারটা আমাদের আছে ক্রোমোজোমের একদম এন্ডে, এই টেলোমিয়ারটা শর্টেনিং হতে থাকে, শর্টেনিং হইতে 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 একদম শেষে গিয়ে টেলোমিয়ার আর থাকেই না। এই টেলোমিয়ার যদি না থাকে তাহলে সেলটা ডিভিশন হতে পারবে না। এই যে সেল ডিভিশন হতে পারতেছে না, এটাকে বলি আমরা সেলুলার সেনেসেন্স। সেলুলার সেনেসেন্স কেন হচ্ছে? টেলোমিয়ার শর্টেনিং হচ্ছে। টেলোমিয়ার যদি শর্টেনিং হয় তাহলে সেলুলার রেপ্লিকেশন হবে না, সেলুলার ডিভিশন হবে না, তখন সেল লস হবে, এটাকে বলি সেলুলার এইজিং। তারপর আপনাদের আছে ডিফেক্টিভ প্রোটিন হোমিওস্ট্যাসিস। প্রোটিন হোমিওস্ট্যাসিস যদি ডিফেক্টিভ হয় বা প্রোটিনের যদি যে রেগুলেশনটা, হোমিওস্ট্যাসিসের যে রেগুলেশনটা সেটা যদি ঠিকভাবে না হয়, তাহলে কী হবে? প্রোটিন সিনথেসিস কমে যাবে এবং প্রোটিনগুলো ড্যামেজ হয়ে যাবে, সিনথেসিস কমে যাবে এবং প্রোটিনগুলো ড্যামেজ হয়ে যাবে, তখন সেখানে সেলের ফাংশন লস হয়ে যাবে, সেটাও সেল এজিং হবে। এখন এই সেল যে এজিং হচ্ছে, এটা যে শুধু সেল এজিং হয়ে একদম ডেস্ট্রয় হয়ে যাবে সবসময় এরকমই না, এটাকে কিন্তু কাউন্টার অ্যাক্ট করতে পারে আমাদের বডি, এই সেলুলার এজিংকে কাউন্টার অ্যাক্ট করতে পারে। দ্যাট মিনস সেলুলার এজিংটাকে কালেকশন করারও বডিতে মেকানিজম আছে। এই যে ডিএনএটা ড্যামেজ হয়ে গেল আমাদের এখানে, বা ডিএনএটা ড্যামেজ হয়ে গেল, এই ডিএনএ ড্যামেজটাকে রিপেয়ার করার মাধ্যমে বা যে প্রোটিনগুলো যেগুলো ডিফেক্টিভ হয়ে যাচ্ছে সেগুলোকে নতুন করে হোমিওস্ট্যাসিসের মাধ্যমে কিন্তু আবার সেলটা তার নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরে যেতে পারে, এটাকে বলি কাউন্টার অ্যাক্ট ইফেক্ট অফ এজিং। তাহলে এখান থেকে আপনাদের সেলুলার এজিং থেকে কি আসবে দেখেন, এখানে 55 নং পেজে একদম উপরে একটা চিত্র দেওয়া আছে আপনাদের সেলুলার এজিংয়ে কী কী হয়, এটা একবার রিডিং দিবেন 1 স্টার। এবং 54 নং পেজে দেখবেন সেলুলার এজিংয়ের কিছু মেকানিজম আছে, শুধু একদম হেডলাইনগুলো পড়বেন। দেখবেন প্রথমে এ নাম্বারে ডিএনএ ড্যামেজ হচ্ছে, বিতে সেলুলার সেনেসেন্স হচ্ছে, এবং সেলুলার সেনেসেন্স কেন হচ্ছে? টেলোমিয়ার অ্যাট্রিশনের জন্য হচ্ছে এবং অ্যাক্টিভেশন অফ টিউমার সাপ্রেসর জিনের জন্য হচ্ছে, এই দুইটা মনে রাখবেন। তৃতীয় দেওয়া আছে আপনার ডিফেক্টিভ প্রোটিন হোমিওস্ট্যাসিস, যেটা একটু আমরা পড়ে আসলাম। তারপরে আছে আপনাদের ডিরেগুলেটেড নিউট্রিয়েন্ট সেন্সিং। জাস্ট হেডলাইনগুলো এখানে আপনারা পড়ে ফেলবেন, শুধু হেডলাইন, এখান থেকে এমসিকিউ আসে হেডলাইন দিয়ে। তারপর পেজ নং 56 এখানে আপনারা বের করেন, দেখেন কুইক রিভিউতে কিছু জিনিস দেওয়া আছে। ডিস্ট্রপিক ক্যালসিফিকেশন কোথায় কোথায় হয়, মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন কোথায় কোথায় হয়, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এগুলো আসলে বোঝানোর কিছু না, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসে প্রচুর। আমাদের সেল ইনজুরি অ্যাডাপ্টেশন, এই দুইটা পার্ট আমাদের শেষ। এখন আমরা পড়বো জেনেটিক্স। জেনেটিক্স থেকে ইউজুয়ালি কোশ্চেন আপনাদের একটা বা দুইটা কোশ্চেন আসে, এমএস বলেন বা এফসিএস বলেন, দুই জায়গায় একটা বা দুইটা কোশ্চেন আসে। তো মাঝে মাঝে কী হয়, জেনেটিক্স থেকে কোশ্চেন বেশি দিয়ে দেয়। যেমন আপনার 2023 সালের জুলাইয়ে জেনেটিক্স থেকে কোশ্চেন 4টা কোশ্চেন দিয়েছিল, 5টা কোশ্চেন দিয়েছিল। 2023 জুলাই যে এফসিএস পরীক্ষাটা হয়েছিল সেখানে 5টা কোশ্চেন দিয়েছিল এই জেনেটিক্স থেকেই, তার মানে 10 মার্কের কোশ্চেন জেনেটিক্স থেকে আসছিল সেইবার প্রথম। এর আগে জেনেটিক্স থেকে তেমন কোশ্চেনই আসে নাই এফসিপিএসে। তাই আমরা জেনেটিক্স থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো পড়বো এবং যেগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে সেগুলো একবার দেখে নিব। আপনারা আপনাদের শীটের প্রথম পেজ বের করেন, এখানে কন্টেন্টগুলো দেওয়া আছে দেখেন। প্রথমেই ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এগুলো আপনারা আগেই পড়ে আসছেন, এগুলো থেকে তেমন কোশ্চেন আসে না। সেল সাইকেল 5 নম্বরে সেল সাইকেল আপনারা হিস্টোলজিতে সুন্দর করে দেখবেন, মাইটোসিস, মিওসিস, ইন্টারফেস এগুলো সুন্দর করে পড়ানো হবে। সেল সাইকেল জেনেটিক্সের এখানে পড়ার দরকার নেই। তারপর আপনার হেলাটা প্যারাফেজ এগুলো আপনার হিস্টোলজিতে পড়বেন। এখানে আমরা পড়বো হচ্ছে দেখেন 8 নম্বরে কমন টার্ম ইন জেনেটিক্স। জেনেটিক্সে কিছু কমন টার্ম আছে যেগুলো আপনার অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ বা অটোসোমাল রিসেসিভ ডিজিজ, এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, এগুলো পড়ার সময় এই টার্মগুলো কাজে লাগবে, সেগুলো প্রথমে আমরা দেখে নেব। দেখেন প্রথমে আমরা জানি ক্রোমোজোম কি আপনারা জানেন, নিউক্লিয়াসের ভিতরে থ্রেড লাইক একটা স্ট্রাকচার যেটাকে আমরা ক্রোমোজোম বলি, এবং ক্রোমোজোম কি কন্টেইন করে, ডিএনএ কন্টেইন করে এবং কিছু প্রোটিন কন্টেইন করে। এটা হচ্ছে আপনার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কি, টেলোমিয়ার কি, এগুলো সব আপনারা জানেন, কোনটা কোনটা শর্ট আর্ম, এটা হচ্ছে শর্ট আর্ম, এটা হচ্ছে আপনার লং আর্ম। এখন দেখেন এখানে 3টে টার্ম দেওয়া আছে, প্লয়েডি, অ্যানিউপ্লয়েডি, পলিউপ্লয়েডি।
এখন অ্যানিপ্লয়েডি কি সেটা আমরা জানি কি, একটা ক্রোমোজোম এরকম করে, এটা n = 23, তাই না? তাহলে এখানে যদি 2n হয় কি হবে, এটা হচ্ছে 2n = 46, এরকম 3n থাকবে, এরকম 4n থাকতে পারে। তাহলে এই যে প্রতিবারে কি 1 সেট অফ ক্রোমোজোম বাড়তেছে, n থেকে 2n, 2n থেকে 3n, 3n থেকে 4n, তার মানে কি প্রতিবারই 1 সেট অফ ক্রোমোজোম ইনক্রিজ হচ্ছে। এই যে প্রতিবারই 1 সেট অফ ক্রোমোজোম করে ইনক্রিজ হচ্ছে, এই কন্ডিশনগুলো হচ্ছে প্লয়েডি। এটা হচ্ছে হ্যাপ্লয়েড, এটা হচ্ছে ডিপ্লয়েড, এটা হচ্ছে ট্রিপ্লয়েড, এটা হচ্ছে টেট্রাপ্লয়েড, এরকম 5, 6, 7 এরকম বাড়তে পারে। তাহলে এগুলো সবগুলো প্লয়েডের অন্তর্ভুক্ত, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রাইপ্লয়েড এবং টেট্রাপ্লয়েড। বাট যখন 2n এর উপরে বৃদ্ধি পাবে, দ্যাট মিন্স 3n, 4n, তাদেরকে আমরা পলিপ্লয়েডি বলবো। n, 2n, 3n, 4n সবাইকে আমরা প্লয়েডি, ইউপ্লয়েডির মধ্যে ফেলতে পারি। কিন্তু 3n, 4n, 5n, 6n, 7n এরকম যদি বৃদ্ধি পায়, তাহলে সেগুলোকে আমরা পলিপ্লয়েডির মধ্যেও ফেলতে পারি। বা 2n এবং n এদেরকে আমরা পলিপ্লয়েডির মধ্যে ফেলতে পারবো না। এখন আমরা আসি অ্যানিপ্লয়েডি কি। অ্যানিপ্লয়েডি কি, একটাকে পরে আসলাম আমরা, 1 সেট অফ ক্রোমোজোম করে যখন ইনক্রিজ হচ্ছে তখন আমরা সেগুলোকে প্লয়েডি, ইউপ্লয়েডি, পলিপ্লয়েডি বলতেছি। অ্যানিপ্লয়েডিতে 1 সেট অফ ক্রোমোজোম এভাবে কিন্তু এটা ইনক্রিজ হচ্ছে না। এখানে কি হয়, আমরা জানি কি n = n23, তাই না? এই 23 থেকে এখানে অটোজোমও আছে, সেক্স ক্রোমোজোমও আছে, বা 2n = 46, এখানে অটোজোমও আছে, সেক্স ক্রোমোজোম আছে। এখানে স্পেসিফিক একটা বা দুইটা ক্রোমোজোম যদি লস হয় বা অ্যাড হয়, সেটাকে আমরা বলবো অ্যানিপ্লয়েডি। একটা ক্রোমোজোম লস হতে পারে, একটা ক্রোমোজোম অ্যাডও হতে পারে, এটাকে আমরা বলবো অ্যানিপ্লয়েডি। এখানে কিন্তু একটা সেট ধরে কিন্তু ইনক্রিজ হচ্ছে না, একটা সেট ধরে এখানে কমতেছে না, এখানে একটা বা দুইটা ক্রোমোজোম লস হচ্ছে বা এখানে নতুন করে অ্যাড হচ্ছে, তাদেরকে আমরা বলবো অ্যানিপ্লয়েডি। এখন অ্যানিপ্লয়েডির কিছু এক্সাম্পল আছে, যেমন আমরা যদি দেখি ডাউন সিনড্রোম, তাই না? ডাউন সিনড্রোমের যে ক্যারিওটাইপ সেটা আপনারা সবাই জানেন যে 47XY। তার মানে কি এখানে 47 থাকার কথা 46 ক্রোমোজোম এখানে থাকার কথা, এখানে আছে কয়টা? 47। একটা ক্রোমোজোম কি এখানে এক্সট্রা আছে, এই একটা ক্রোমোজোম এই যে এক্সট্রা আছে, এটাকে আমরা বলবো অ্যানিপ্লয়েডি। তাহলে অ্যানিপ্লয়েডি কি আমরা এটা বুঝলাম। এবং এই ডাউন সিনড্রোমের মোস্ট কমন কজ এই অ্যানিপ্লয়েডির ভিতরে একটা ক্লাসিফিকেশন আছে নন ডিসজাংশন, সেটা হচ্ছে ডাউন সিনড্রোমের মোস্ট কমন কজ। নন ডিসজাংশন কি সেটা এগুলো লাগবে না, শুধু মনে রাখেন অ্যানিপ্লয়েডির ভিতরে একটা টার্ম আছে নন ডিসজাংশন। এই নন ডিসজাংশনে কি হয়, এটা হচ্ছে আপনার ওই মিউসিস সেল ডিভিশনে ক্রোমোজোমগুলো আর মানে ডিটাচড হতে পারে না, ডিটাচ না হতে পারলে তখন নন ডিসজাংশন অবস্থায় থাকে, তখন সেখানে গিয়ে একটা ক্রোমোজোম এখানে এক্সট্রা অবস্থায় আসে, তখন সেটাকে আমরা ডাউন সিনড্রোম বলি। যেখানে 21 নং ক্রোমোজোম এখানে এক্সট্রা আসতেছে, সেটাকে আমরা ডাউন সিনড্রোম বলি। এটা অ্যানিপ্লয়েডির একটা এক্সাম্পল। এখন দেখেন ক্রোমোজোমের ভেতরে, একটা ক্রোমোজোমের ভিতরে অনেক জিন থাকে, তাই না? ক্রোমোজোমের সবচেয়ে শর্টেস্ট যে সেগমেন্টগুলো আছে সেটা হচ্ছে জিন। শর্টেস্ট সেগমেন্ট হচ্ছে জিনগুলো জোড়ায় থাকে, পেয়ার আকারে থাকে। এখন এই যে একটা জিনের একটা পেয়ারের ভিতরে দুইটা জিন মনে করেন আছে, এই দুইটা জিন যদি একই রকম থাকে, আইডেন্টিক্যাল থাকে, যদি দেখতে একই রকম হয়, তাহলে সেটাকে আমরা বলবো হোমোজাইগাস। দুইটা যদি ভিন্ন রকম হয় তাহলে সেটাকে আমরা বলবো হেটারোজাইগাস। দুইটা যদি ভিন্ন রকম হয় তাদেরকে আমরা বলবো হেটারোজাইগাস। এবং দুইটা জিন যে এই যে জোড়ায় থাকতেছে তাকে আমরা বলি অ্যালিলি। তাহলে জিন, অ্যালিলি, হোমোজাইগাস, হেটারোজাইগাস আমরা পড়ে ফেললাম। এখানে কিছু জেনেটিক্যাল ডিজিজের কিছু ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশনের ভিতরে যেমন একটা আছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, একটা আছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, একটা আছে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার, একটা সিঙ্গেল জিন ডিসঅর্ডার। এর ভিতরে যদি বলেন সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কোনটা, সেটা হচ্ছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। এটা হচ্ছে আপনাদের ইনফিনিটি স্টার। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার থেকে প্রতিবারই কোশ্চেন আসে, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার থেকে, এটা ইনফিনিটি স্টার। তাহলে প্রথমে আমরা কি আছে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। এই ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থেকে FCPS 2023 জুলাইয়ে কোশ্চেন আসছিল, একটা না দুইটা কোশ্চেন আসছিল এখান থেকে। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থেকে দুইটা কোশ্চেন আসছিল। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্রাকচারাল
অ্যাবনর্মালিটি, একটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি। স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি মানে হচ্ছে ক্রোমোজোমের স্ট্রাকচারে যদি কোনো সমস্যা হয় সেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। আর নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি হচ্ছে ক্রোমোজোমের নাম্বারে যদি কোনো সমস্যা, একটু আগে আমরা পড়ে আসছি ইউপ্লয়েডি, পলিপ্লয়েডি, অ্যানিউপ্লয়েডি, এখানে কিন্তু ক্রোমোজোমের নাম্বারের সমস্যা হচ্ছে। এই যে এগুলো হচ্ছে আপনার নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কোনগুলো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, কোনগুলো নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি। দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে প্রথমে দেওয়া আছে কি স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। আপনাদের শীটে আপনারা পেজ নং 21 এটা বের করেন। এখানে দেখেন এই ক্লাসিফিকেশন অফ জেনেটিক ডিজিজের ভিতরে চারটা যেগুলো আমি বললাম এগুলো। তারপরে দেখেন একটা চার্ট আছে, চার্টে দেওয়া আছে নিউমেরিক্যাল কিছু, স্ট্রাকচারাল কিছু, এই অ্যাবনর্মালিটির নাম দেওয়া আছে। তো নিউমেরিক্যালগুলো আমরা জানলাম, অ্যানিউপ্লয়েডি আছে, সেখানে বাইপ্লয়েডি আছে, ট্রাইপ্লয়েডি আছে, পলিপ্লয়েডি আছে। কোনটা কি একটু আগে আমরা পড়ে আসছি। তো অ্যানিউপ্লয়েডির ভিতরে এই ছকের একটা পাশে দেখেন আমরা দেওয়া আছে মনোজোমি, ট্রাইজোমি। এখন মনোজোমি কি, ট্রাইজোমি কি? দেখেন ট্রাইসোমি যেটা, সেটা হচ্ছে একটা ক্রোমোজোম যদি গেইন হয়, একটা হোমোলোগাস ক্রোমোজোম যদি অ্যাড হয় নতুন করে নিউমেরিক্যালি, একটা ক্রোমোজোম যদি অ্যাড হয় তাকে আমরা বলবো ট্রাইজোমি। মনোজোমি কি, একটা ক্রোমোজোম যদি লস হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো মনোজোমি। ট্রাইজোমির এক্সাম্পল আমরা এটাকে পড়ে আসছি, ডাউন সিনড্রোম, তারপর আরও কিছু এক্সাম্পল আছে আমাদের, এডওয়ার্ড সিনড্রোম, পাটাও সিনড্রোম। যেমন আমরা ডাউন সিনড্রোমে কি পড়ে আসছি, ডাউন সিনড্রোমে আমরা পড়ে আসছি হচ্ছে, ডাউন সিনড্রোমে পড়ে আসছি সেটা হচ্ছে 47XY। এখানে একটা ক্রোমোজোম এক্সট্রা আছে, 21 নং ক্রোমোজোম। এটাকে আমরা কিসের মধ্যে ফেলবো, ট্রাইজোমের মধ্যে ফেলবো। আরেকটা আছে আমাদের 47XY, এটা যেমন 21, একটা আছে 47XY 18, এটাকে আমরা ফেলবো এডওয়ার্ড সিনড্রোম। এখানেও কিন্তু একটা ক্রোমোজোম এক্সট্রা আছে, 46 থাকার কথা, সেখানে আছে 47, 18 নং ক্রোমোজোম এখানে এক্সট্রা আছে, দ্যাট মিনস 18 নং অটোজোম এখানে এক্সট্রা আছে, এটাকে আমরা বলবো ট্রাইজোমি। আরেকটা আছে আমাদের 47XY প্লাস 13, মানে 13 নং ক্রোমোজোম এখানে এক্সট্রা আছে, প্যাটাও সিনড্রোম। এখানে 13 নং ক্রোমোজোম এক্সট্রা থাকে, এটাও একটা ট্রাইজোমির এক্সাম্পল। তাছাড়া আরও এক্সাম্পল আছে আপনাদের, যেমন ক্লিন্টিফেল্টার সিনড্রোম, তারপর আপনার টার্নার সিনড্রোম, এরাও আপনার এই ট্রাইজোমের এক্সাম্পল, বাট সেগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোমের অ্যাবনর্মালিটি। এগুলো যেমন আপনার অটোজোমে 21 নং অটোজোম, 18 নং অটোজোম এবং 13 নম্বর অটোজোমের সমস্যা। তো সেরকমই ক্লিন্টিফেল্টার সিনড্রোম বলেন বা টার্নার সিনড্রোম বলেন, দুইটা সিনড্রোম আছে, সেগুলো হচ্ছে ট্রাইজোমের এক্সাম্পল, বাট সেগুলো সেক্স ক্রোমোজোমের অ্যাবনর্মালিটির জন্য হয়। তো এখন আমরা নিউমেরিক্যালগুলো পড়ে ফেললাম, এরকম আপনার ডাউন সিনড্রোম বলেন বা এডওয়ার্ড সিনড্রোম, প্যাটাও সিনড্রোম, ক্লিন্টিফেল্টার সিনড্রোম, দেন টার্নার সিনড্রোম, এগুলো নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি ক্রোমোজোমাল। এখন আমরা বলবো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। দেখেন আপনাদের শীটে দেওয়া আছে 21 নং পেজে যে ছকটা আছে, এখানে দেওয়া আছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। প্রথমে কি পাচ্ছি আমরা, ডিলেশন। একটা ক্রোমোজোমের ভিতরে অটোজোম বা সেক্স ক্রোমোজোম যেটা হতে পারে, এই ক্রোমোজোমগুলোর ভিতরে স্পেসিফিক কোনো সেগমেন্ট বা স্পেসিফিক কোনো সেগমেন্ট থেকে নিউক্লিওটাইড যদি লস হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ডিলেশন। তাহলে কি স্ট্রাকচারের সমস্যা, এটা রিং ক্রোমোজোম রিং আকৃতি, এটা দেখেই বোঝা যাচ্ছে স্ট্রাকচারের সমস্যা। তারপর আপনার দেওয়া আছে ডুপ্লিকেশন কি হয়, মনে করেন দুইটা আর্ম থাকে আমাদের, পি আর্ম এবং কিউ আর্ম, শর্ট আর্ম লং আর্ম ক্রোমোজোমের। এই শর্ট আর্ম লং আর্ম এগুলো যদি ডুপ্লিকেট, আরেকটা ওইটার পাশে যদি আরেকটা ডুপ্লিকেট ভাবে আর্ম তৈরি হয়, সেটা হচ্ছে ডুপ্লিকেশন। তারপর আমাদের ট্রান্সলোকেশন, একটা ক্রোমোজোমের সেগমেন্ট বা একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমের সাথে আরেকটা নন হোমোলোগাস ক্রোমোজোমের সাথে যে আপনার কি হচ্ছে, এখানে ট্রান্সলোকেশন হচ্ছে। মনে করেন আপনার একটা এক্সাম্পল যদি আমি দিই, ফিলাডেলফিয়া ক্রোমোজোম, এটা কোথায় পাওয়া যায়, আমাদের ক্রনিক মাইলোব্লাস্টিক লিউকেমিয়াতে পাওয়া যায়, পাওয়া যায়। এখানে ফিলাডেলফিয়া ক্রোমোজোম পাওয়া যায়, এটা একটা ট্রান্সলোকেশনের এক্সাম্পল। 22 নং যে ক্রোমোজোম আছে সেটা 9 নং ক্রোমোজোমের সাথে ট্রান্সলোকেশন হয়, এটা একটা ট্রান্সলোকেশনের এক্সাম্পল। তাহলে এটাও কিন্তু একটা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। তারপর ইনসার্টশন, একটা ক্রোমোজোমের সেগমেন্ট আরেকটা ক্রোমোজোমের সেগমেন্টের ভিতরে ইনসার্ট হয়ে গেছে, এটা একটা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। তারপর আছে আইসোক্রোমোজোম। এখন আইসোক্রোমোজোম জিনিসটা কি, দেখেন ক্রোমোজোম তো এরকম থাকে তাই না, ক্রোমোজোমের এটা একটা শর্ট আর্ম একটা লং আর্ম থাকে। তো আইসোক্রোমোজোমে কি হয়, আইসোক্রোমোজোমে এই শর্ট আর্ম বা লং আর্ম এই দুইটা আর্মের ভিতরে যে কোনো একটা আর্ম ডিলিট হয়ে যাবে, এবং আরেকটা আর্মের কি হবে,
আরেকটা আর্মের ডুপ্লিকেশন হবে, শর্ট আর্মটা ডিলিট হয়ে গেছে আর লং আর্মের ডুপ্লিকেশন হয়েছে, এটা হচ্ছে আইসোক্রোমোজোম। তাহলে এটার একটা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। আরেকটা আছে ইনভার্সন, ইনভার্সন নাম শুনে বোঝা যাচ্ছে এটা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। তো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি এটা হচ্ছে আপনার 2023 যে জুলাইয়ে এই কোশ্চেনটা আসছিল যে নিচের কোনগুলো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। ঠিক এরকম আপনার নিউমেরিক্যাল কিছু অ্যাবনর্মালিটি আছে, যেরকম আমি একটু আগে বলে আসলাম অটোজোমাল অ্যাবনর্মালিটি কিছু কিছু সেক্স ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে। এটা কোশ্চেন আসছিল ক্রাইডো-চ্যাট সিনড্রোম, এটা আপনার এসবি আসছিল। কোনটা? অটোজোমাল অ্যাবনর্মালিটি। ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির ভিতরে অটোজোমাল অ্যাবনর্মালিটি কোনটা? তো এরকম এগুলো আপনারা পড়ে ফেলবেন এই দুইটাই, কোনগুলো সেক্স ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, কোনগুলো অটোজোমাল অ্যাবনর্মালিটি। যে আমাদের 22টা অটোজোম থাকে, একটা সেক্স ক্রোমোজোম থাকে, বা 22 পেয়ার, যেটা 22 পেয়ার অটোজোম থাকে, দুইটা আপনার সেক্স ক্রোমোজোম থাকে। তো এদের অ্যাবনর্মালিটির জন্য এগুলো হচ্ছে, এই দেখেন টার্নার সিনড্রোম আছে, ক্লিন্টিফেল্ডার সিনড্রোম, ট্রিপল এক্স সিনড্রোম, এরকম আরও সিনড্রোম আছে আপনার, ফ্রেজাইল এক্স সিনড্রোম, ইন্টারসেক্স, এগুলো সবই সেক্স ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির এক্সাম্পল। এখন আমরা পড়বো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, যেটা জেনেটিক্সের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, দেখেন মেন্ডেলিয়ান ডিসঅর্ডারগুলো হচ্ছে সিঙ্গেল জিন ডিসঅর্ডার। মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের ভিতরে 4টা ক্লাসিফিকেশন আছে, অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্কড রিসেসিভ, এক্স লিঙ্কড ডমিনেন্ট। এই 4টা ক্লাসিফিকেশন আছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডারের ক্ষেত্রে। তার ভিতরে 3টা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, একটা থেকে কোনো কোশ্চেন আসে না ইউজুয়ালি। যেমন আপনার অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ এবং এক্স লিঙ্কড রিসেসিভ, এই 3টা থেকে কোশ্চেন আসে। এক্স লিঙ্কড ডমিনেন্ট থেকে কোশ্চেন আসে না। আপনাদের শিটের 28 নং পেজ বের করেন, এখানে আপনাদের মেন্ডেলিয়ান ডিসঅর্ডারগুলো দেওয়া আছে। দেখেন মেন্ডেলিয়ান ডিসঅর্ডার পড়ার আগে আমাদের আরও 4টা টার্মিনোলজি আমরা বুঝে ফেলবো। একটা হচ্ছে জেনোটাইপ, একটা হচ্ছে আপনাদের জেনোটাইপ, একটা ফেনোটাইপ। এরপর অনেকেই জানেন জেনোটাইপ কি ফেনোটাইপ কি, তো আরেকবার আমরা বলে ফেলি। জেনোটাইপ মনে করেন আমাদের যে হেয়ার কালার বলেন বা চোখের যে কালারগুলো বলেন বা স্কিন টোন বলেন, এগুলো 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 কিন্তু কোনো স্পেসিফিক জিনের জন্যই হচ্ছে। যে জিনটার জন্য হচ্ছে, স্পেসিফিক যে জিনটার জন্য হচ্ছে, সেটাকে আমরা জেনোটাইপ বলবো। এবং এই যে এক্সটার্নাল যে ক্যারেক্টারিস্টিকগুলো, চোখের কালার, চুলের কালার, গায়ের কালার, যেগুলো এগুলো হচ্ছে ফেনোটাইপ। তাহলে ফেনোটাইপ কিন্তু আমরা চোখেই দেখতে পারি, কিন্তু জেনোটাইপগুলো সেগুলো দেখার জন্য আমাদের কি করতে হবে? সেগুলো দেখার জন্য আমাদের জিন টেস্ট করতে হবে, জিন স্ক্রিনিং করতে হবে, না হলে আমরা জেনোটাইপগুলো দেখতে পারবো না। তো জেনোটাইপ এবং ফেনোটাইপের উপর ডিপেন্ড করে কারা অ্যাফেক্টেড, কারা ক্যারিয়ার, কারা হচ্ছে নর্মাল পারসন, তা সেগুলো আমরা বুঝতে পারি কিভাবে। প্রথমে আমরা যদি জেনোটাইপগুলো ধরি, যারা নর্মাল বা হেলদি পারসন, তাদের ক্ষেত্রে জেনোটাইপও ভালো থাকবে, ফেনোটাইপও ভালো থাকবে। যারা নর্মাল তাদের ক্ষেত্রে জেনোটাইপও ভালো থাকবে, ফেনোটাইপও ভালো থাকবে। দ্যাট মিনস এখানে আমি বলতেছি অটোজোমাল ডমিনেন্ট, রিসেসিভ, এক্স লিঙ্কড রিসেসিভ, ডমিনেন্ট, এই ডিসঅর্ডারগুলোর ক্ষেত্রে জেনোটাইপ মানে এখানে বোঝাতে চাচ্ছি হচ্ছে মিউটেশন, জেনেটিক্যাল যে মিউটেশনগুলো ঘটতেছে, যে মিউটেশনের জন্য আমাদের এই ডমিনেন্ট ডিজিজ বা রিসেসিভ ডিজিজগুলো হচ্ছে, সেই জিনটার কথা বলছি। সেই জিনটাও নর্মাল থাকবে,